মানুষের মনের কোণে অনেক কিছুই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সুপ্ত থাকে। তার মধ্যে একটি হলো লোভ, যা মানুষকে সাময়িক সুখী করলেও ধীরে ধীরে তাকে অন্ধকার থেকে আরো অন্ধকারে ঠেলে দেয়। কেউ কি কাউকে এমনি সবকিছু দেয়? যা দেয় তা কোনো না কোনো কিছুর বিনিময়েই দেয়, সে মানুষ হোক বা দেবতা কিংবা অপদেবতা। আদিবাসীদের এক লোককথাকে কেন্দ্র করে থ্রিলার ক্রিয়েটিভিটি চ্যানেলের আজকের নিবেদন দেবদত্তা ব্যানার্জির কলমে হাড় হিম করা ভয়ানক গল্প গদ্রবঙ্গার অভিশাপ। শুরু হচ্ছে আজকের গল্প। অবশেষে ডিলটা ফাইনাল হয়ে গেল। গ্রামের পুরনো বাড়ির পাশের পতিত জমি আর আমাদের পুরনো কোঠাবাড়ির ধ্বংসাবশেষ ভেঙে একটা বড় সোসাইটি করবে নির্খোঁজেমন সংস্থা। এতদিন ধরে শরিকি ঝামেলায় আটকে ছিল গ্রামের এই প্রপার্টিটা। হঠাৎ করেই কেসটা আমার দিকে চলে এলো কোনো এক অলৌকিক উপায়ে। নির্খোঁজেমনের পছন্দ হয়ে গেল জায়গাটা। শিলিগুড়ির নকশাল বাড়ির কাছে পাহাড়ের কোলে এত বড় জমিটা পেয়ে ওরাও খুব খুশি। সামনেই কাঞ্চনজঙ্ঘা, চারপাশে সবুজ চা বাগান। ডিল ফাইনাল হবার পর বাড়ি ফিরেই প্রথমে চোখে পড়ল পুতুলটার দিকে। কি যেন একটা খটমটে নাম বলেছিল লোখাই কাকা, বদ্র নাকি গঙ্গা। যাই হোক, বেশ দেখতে পুতুলটা, একদম একটা ছোট্ট শিশু, একেবারে জীবন্ত কয়েকদিনের বাচ্চার আদল। মুনাই খুব খুশি হবে পুতুলটা দেখলে। ওর 7 মাস চলছে, আপাতত বাপের বাড়িতে আছে ও। পুতুলটাকে খুব আদর করতে ইচ্ছে করছিল। ওটাকে নিয়ে সোফায় বসতেই ঝনঝন করে কাঁচের বাসন ভাঙার আওয়াজ পেলাম। পিছন ফিরে দেখি লোখাই কাকা চায়ের সরঞ্জাম ফেলে দুটো বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমাদের বাড়িতে 40 বছরের ওপর আছে এই লোখাই কাকা। বাড়ির লোক বলা যেতেই পারে। মুনাই ওর ভরসায় আমাকে রেখে বাপের বাড়ি যাই। আমার যত্নের কোনো ত্রুটি করে না কাকা। এছাড়া ছিল মতির মা, রান্না করত। দিন চারেক হয় কাজে আসছে না, তাই বোধ হয় লোখাই কাকা চা করে এনেছিল। কি হলো কাকা? ওভাবে কি দেখছো? যাও পরিষ্কার করে ফেলো। দামি টি শার্টটা ভেঙে কেমন হতভম্বের মতো দাঁড়িয়েছিল কাকা। আমার কথায় চমকে উঠে বলল, পুতুলটা ভালো না বাবুন, ওটাকে ধরো না। ওর ঠোঁটগুলো কেমন কাঁপছিল। যবে থেকে পুতুলটা বাড়ি এনেছি, কাকা কেমন যেন করছে এটাকে দেখলেই। আরে কাকা, আমার জন্য পুতুলটা লাকি গো। জানো, পুতুলটা এলো আর ওই নকশাল বাড়ির জমির ডিলটা আজ ফাইনাল হয়ে গেল। আমার একটা বড় শেয়ার থাকছে ওই প্রজেক্টে। 5 বছর ধরে জমিটা নিয়ে খুব ভুগছিলাম। এত সহজে হয়ে যাবে যে সত্যিই ভাবিনি। ওই জমিতে তোমাদের কুলদেবীর মন্দির ছিল বাবুন, ওটাকে বিক্রি করে দিলে। আরে কাকা, ওই জঙ্গলে জমি আর বাস্তুবিটার ধ্বংসাবশেষ রেখে কি লাভ বলো তো? ওই মন্দিরে তো পুজো বন্ধই হয়ে গেছিল আজ কত বছর। আর তাছাড়া এই এত বড় বাড়ি আমাদের। কাকা টি শার্টের টুকরো গুছিয়ে নিতে নিতে বলল, আমার কিছু ভালো লাগছে না বাবুন, নিচে বিট্টুর খুব জ্বর এসেছে আজ 2 দিন। বিট্টু আমার মামাতো ভাইয়ের ছেলে। ওদের অবস্থা তেমন ভালো নয়। মামাতো ভাই আমার ব্যবসা দেখে একতলায় 2টো ঘর ওদের থাকতে দিয়েছি। বিট্টু খুব মিষ্টি ছেলে,
মাত্র 2 বছরেই কথা বলতে শিখেছে, পটপট করে আদো আদো কথা বলে। আর চা করো না কাকা, বিট্টুকে দেখে আসি একবার, মিন্টুকেও খবরটা দিয়ে আসি জমির। পুতুলটা শোকেসের উপর রেখে বেরিয়ে এলাম। তিন দিন পরে এসেছিলাম জমির একটা কাজ দেখতে। আসলে এই প্রজেক্টের অর্ধেক শেয়ার আমার। জঙ্গল পরিষ্কার করে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে। কুলদেবীর মন্দিরের দিকটাই কাজ হচ্ছিল, হঠাৎ কয়েকজন লেবার দৌড়ে এলো। একটা লোহার বাক্স পাওয়া গেছে ওখানে মাটির নিচে। বাক্স ঠিক নয়, একটা ছোট্ট সিন্ধুক। সিন্ধুক খুলতেই আমার মাথা ঘুরে গেল। বেশ কিছু ঠাকুরের গহনা ঝলমল করে উঠল। ঠাকুরদার কাছে শুনেছিলাম কালা পাহাড়ের হাত থেকে মন্দির আর কুলদেবীকে রক্ষা করতে এই মন্দির থেকে রাতারাতি সবকিছু সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু দেবী মায়ের ছোট এক সিন্ধুক গহনা হারিয়ে গিয়েছিল, বহু খুঁজেও পাওয়া যায়নি। এই কি তবে সেই হারিয়ে যাওয়া গুপ্তধন? বাক্সটা নিয়ে টলতে টলতে গাড়িতে উঠলাম। লোক জানাজানি যত কম হয় ততই ভালো। লেবারগুলোকে বেশ কিছু টাকা দিয়েছিলাম এ কথা গোপন করার জন্য। কিন্তু বাড়িতে ঢুকেই একটা খারাপ খবর শুনে মনটা ভার হয়ে গেল। সন্ধ্যায় রক্তবমি করতে করতে বিট্টু চলে গেছে সবাইকে ছেড়ে। কোনো রকমে ঘরে বাক্সটা রেখে নিচে নেমে এলাম। মিন্টু আর ওর স্ত্রী বিনতা ভীষণ কাঁদছে। মুনাই জানলেও দুঃখ পাবে, খুব ভালোবাসতো ও বাচ্চাটাকে। সব মিটিয়ে ঘরে ফিরতে ভোর হয়ে গেছিল। শোকেসের উপর গোলুমলু পুতুলটা একটা সতেজ বাচ্চার মতো হাসছে। মনে হয় এখনই লাফিয়ে কোলে আসবে। এক মায়ের আজ কোল খালি হয়ে গেল হঠাৎ করে। আর কয়েক মাস পর আমার আর মুনায়ের সন্তান আসবে এই পৃথিবীর বুকে। সেই অনাগত শিশুর কথা ভেবে পুতুলটা এনেছিলাম ওই শালবনির হাটের থেকে। একটা বৃদ্ধ বড় রাস্তার ধারে দাঁড়িয়ে পুতুল বিক্রি করছিল, বেশ কিছু কাঠের আর মাটির পুতুল। সাঁওতাল রমণী, খেলনা পুতুল, নানা রকম মূর্তির ভেতর এই পুতুলটা বেশ নজর কেড়েছিল। হয়তো অবচেতনে পিতৃত্বের স্বাদ লুকিয়ে রয়েছে বলেই কিনে নিয়েছিলাম পুতুলটা। ভেবেছিলাম মুনাইকে দিয়ে আসব। ও ঘরে সুন্দর বাচ্চার পোস্টার লাগিয়ে রেখেছে, ও দেখলে খুব খুশি হবে। বেশ কিছুদিন ও বাড়ি যাওয়া হয়নি। ও আছে লেকটাউনে ওর মায়ের কাছে। কিন্তু প্রথম দিন পুতুলটা দেখেই লখাই কাকা বেশ ভয় পেয়েছিল। বলেছিল, ওটাকে কেন আনলে বাড়িতে? ওটা ওটা অপদেবতা, খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে বাবুল, নদীতে ফেলে দাও ওটা। লখাই কাকা সাঁওতাল, ওদের বিশ্বাস এই পুতুল অপদেবতা। কি একটা খটমটে নাম বলেছিল সেদিন। সাঁওতালরা নাকি এ পুতুলকে খুব মানে। সব ওই গদ্রবঙ্গার জন্য বাবুন, এখনো বলছি ফেলে দাও, ফেলে দাও ওটা, ও রক্ত খেতে শুরু করেছে। আমার হাতে পুতুলটা দেখে কাঁপতে কাঁপতে বলল কাকা। কখন যে পেছনে এসেছে তা দেখিনি। আমি বললাম, কাল বাস্তুভিটার মন্দির থেকে দেবী মায়ের গহনার বাক্স পেয়েছি কাকা, সব সোনার গহনা। তোমায় তো বলাই হয়নি, সব আমার এই লাকি পুতুলের জন্য। এই গহনা 3 পুরুষ ধরে কেউ পায়নি, সেটা তুমিও তো জানো। ঠিক বলেছ, এই পুতুল যার কাছে থাকে তার সৌভাগ্য উতলে ওঠে। সোনা দানা টাকা না চাইতেই আসতে থাকে। কিন্তু কিন্তু গদ্রবঙ্গা সব কিছু চরম দাম নেয়। কোড়ায় কোনটায় নিজের পাওনা বুঝে নেয় এই পুতুল। কাকার মুখ ফেকাসে।
চোখ বড় বড় করে বলল, বৌমনির কথা ভেবে ওটাকে ফেলে এসো সেবকের তিস্তায়। দুদিন পর নতুন অতিথি আসবে ঘরে। পুতুলটার লাল চোখ দুটো যেন আমায় চুমু খেতে চাইছে। একটা নেশার মতো টানছে ওই গদ্রবঙ্গা। শোয়ার ঘরে মাথার কাছে রেখে দিলাম যত্ন করে। এত সুন্দর পুতুল কেউ কখনো ফেলে দেয়? পরদিন সকালে চা নিয়ে এসে লোখাই কাকা খুব উসখুস করছিল। আমি তাকাতেই বলল, আমায় এবার ছেড়ে দাও বামুন, বুড়া হয়েছি, এবার দেশে যাই। বুঝলাম অভিমান হয়েছে কথা শুনিনি বলে। বললাম, আমার ছেলের মুখ না দেখেই চলে যেতে চাইছো কাকা? আর কটা দিন থাকো। আর তাছাড়া তুমি আমাদের ছেড়ে যাবেই বা কেন? ভালো হবে না বাবুন, গদ্রবঙ্গার ছায়া পড়েছে এ বাড়িতে। বিট্টুকে টেনে নিয়েছে ওই রাক্ষস। এরপর কার পালা কে জানে। ওই পুতুল তোমায় দু হাতে দেবে আর বলি নেবে কচি প্রাণের। কাকার কথায় পুতুলটার দিকে চেয়ে দেখি চোখ যেন জ্বলছে, যেন রেগে গেছে। দূর, কি সব ভাবছি। উঠে পড়লাম। আজ একটা টেন্ডার খুলবে, তাড়াতাড়ি অফিস যেতে হবে। পুতুলটাকে একটু আদর করেই বেরিয়ে পড়লাম। এবারও গদ্রবঙ্গার কৃপায় লক্ষ্মী লাভ হলো। বড় কাজের বরাত পেয়েছি, কিন্তু বাড়ি ফিরতে মিন্টুর বউয়ের সঙ্গে দেখা। কয়েকদিন কেঁদে কেঁদে পাষাণ হয়ে গেছে বেচারি মেয়েটা। এমনিতে আমায় খুব সম্মান করে। বললাম, কিছু বলবে? পুতুলটা ফেলে দিন দাদা, মতির মা পালিয়েছে ওর জন্য। লোখাই কাকাও চলে যেতে চাইছে। বিট্টুকে খেয়ে ওর পেট ভরেনি, এরপর আরো কত কি খাবে ও। বাচ্চা হারিয়ে এক মা পাগল হতে বসেছে। মায়া হচ্ছিল। বললাম, তুমি তো শিক্ষিত, এসব কথায় কান দিও না। দাদা, মোনাইদের কথা ভেবে ওটা ফেলে দিন, আপনাদের না আরো বেশি ক্ষতি হয়ে যায়। বলে ও ঘরে ঢুকে গেল। মনটা খচখচ করছিল। একটা নিরীহ পুতুলকে সবাই ভয় পাচ্ছে এ যুগে। শোয়ার ঘরে ঢুকতেই চোখে পড়ল পুতুলটা। মুখটা কি নিষ্পাপ হাসি মাখা, যেন আমার সন্তান কোলে উঠতে চাইছে। নেশার মতো কোলে নিয়ে আদর করছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। মুনাই বাথরুমে পড়ে গেছে। ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওর বাবা মা। পুতুল রেখে ছুটে বের হলাম। নানা রকম বাজে চিন্তা মাথায় আসছিল। তবে কি কাকার কথাই ঠিক? ওটা পুতুল নয়, অপদেবতা। তবে কি ওর জন্যই সব কিছু হচ্ছে? হসপিটালে গিয়ে শুনলাম ওটিতে নিয়ে গেছে মুনাইকে। লোখাই কাকাও ছুটে এসেছিল আমার সাথে। ও যে আমাদের ভীষণ ভালোবাসে। আপন মনে কি সব বলে চলেছে ও বিড়বিড়ি করে। মনে হয় কোনো মন্ত্র পড়ছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই চোখ খুলল। লাল টকটকে চোখ। বলল, এখনো সময় আছে, ফেলে দে গদ্রবঙ্গাকে। ও সাঁওতালদের অপদেবতা, তোকে দেবে দুহাত ভরে। কচি প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে তোকে সোনায় মুড়ে দেবে। আর কচি রক্ত না পেলে শেষ করে দেবে তোদের পরিবারকে। উত্তেজনায় আমায় তুই বলছে কাকা। এক অজানা আতঙ্কে কেঁপে উঠলাম। একটু পরে ডাক্তার এসে বলল, মুনাই ভালো আছে, তবে আমাদের সন্তান আর নেই। সেবক কালীবাড়ির সামনে তিস্তার বুকে ছুঁড়ে ফেলবো পুতুলটাকে। বারবার বলে দিয়েছে লখাই কাকা। ছুঁড়ে ফেলে পেছনে ফিরে তাকাতে মানা করেছে। একা আসতে দেয়নি কাকা, নিজেই আসতে চেয়েছিল।
শেষে আমার বন্ধু অর্ণব আমার সাথে এসেছে। আসার পথে সব শুনে অর্ণব বলল, এই যুগের ছেলে হয়ে তুই এইসব বিশ্বাস করিস? কই দেখি তোর অপদেবতাকে। কাগজে মোড়া পুতুলটাকে দেখে বলল, এই কিউট পুতুলটা ফেলে দিবি? আমায় দে, আমি নিয়ে যাই, আমার মেয়ে খেলবে। আমি বললাম, এ ভুল তুই আর করিস না। আমার বাড়িতে কি হয়েছে সব তো তুই জানিস। এমন দুর্ঘটনা প্রচুর হয়, তুই এইটা আমায় দে। আচ্ছা কদিন রেখে দেখি না কি হয়, জলে তো আমিও ফেলে দিতে পারবো। ওর যুক্তিতর্ক আর জেদের কাছে হার মানতেই হলো। সেবক রেলগেট থেকে ফিরে এলো গদ্রবঙ্গা। জমির প্রজেক্টটা একটা বড় ডিস্ট্রিবিউটে আটকে গেছিল। টেন্ডারটাতেও দেখা গেল আর লাভ হবে না তেমন। দুদিন মন মেজাজ ভালো ছিল না। মুনায়ও বাড়িতেই রেস্টে আছে। খুব ভেঙে পড়েছিল ও। ভাবছিলাম ওকে নিয়ে দুদিন কোথাও ঘুরে আসবো। ফোনটা বাজতেই দেখি অর্ণবের ফোন। প্রথমে একটা দারুণ খবর দিল। ওর অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটা হয়েছে আর শ্বশুরবাড়ির তরফ থেকে বড় একটা সম্পত্তি পেয়েছে। আমি কিন্তু খুশি হতে পারলাম না। কেমন একটা অজানা ভয়ে কেঁপে উঠলাম। বললাম, রিজিকা কেমন আছে? ওকে সাবধানে রাখিস। ওর একমাত্র মেয়ে রিজিকা। খুব মিষ্টি মেয়েটা। জোর করে খারাপ ভাবনাগুলোকে মন থেকে দূর করতে একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছিলাম। কিন্তু পরদিন ভোর রাতেই এসেছিল আবার অর্ণবের ফোন। রিজিকাকে হসপিটালে নিয়ে গেছে, রক্তবমি করছে হঠাৎ। আমি বললাম, গদ্রবঙ্গার অভিশাপ, তুই পুতুলটা ফেলে দে এখনো বলছি। অর্ণব ফোন রেখে দিয়েছিল। দুপুরে এলো খারাপ খবরটা, রিজিকা আর নেই। ওদের বাড়িতে গিয়ে শুনলাম ডাক্তাররা কিছুই ধরতে পারেনি। কি ভাষায় ওদের সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। সবাই শ্মশানে বার হতেই আমি পুতুলটাকে খুঁজতে শুরু করেছিলাম। অর্ণবের মেয়ের ঘরেই পুতুলটা পেলাম। যেন এক অবুঝ বাচ্চা হাসছে আমায় দেখে। ওটাকে ব্যাগে ভরে নিয়ে দ্রুত বাড়ি ফিরলাম। আর কাউকে বলি হতে দেব না। লোকাই কাকাকে সঙ্গে নিয়ে সোজা সেবকের পথে রওনা দিলাম। সেবকেশ্বরী কালীবাড়ির সামনে গিয়ে বের করলাম ওটা। পুতুলটাকে ছুঁড়ে দিলাম তিস্তায়। তবে সেটা পড়লো নাকি গাছে আটকে গেল কে জানে। কাকা পিছন ফিরতে বারণ করায় আর সেভাবে দেখিনি। ও কি এক মন্ত্র পড়ছিল বিড়বিড় করে। মন্দিরে পূজা দিয়ে বহুদিন পরে বাড়িতে এসে শান্তিতে ঘুমিয়েছিলাম। বাড়িটা বেশ অন্যরকম লাগছিল। ঘটনাটা এখানেই শেষ হতে পারত। মুনাইকে নিয়ে পুরী ঘুরে এসেছি, মন বেশ শান্ত। পুতুলটার কথা কাউকে সেভাবে বলিনি, এমনকি মুনাইকেও জানায়নি। লোকাই কাকা বলতে বারণ করেছিল কাউকে। প্রায় 6 মাস পরের কথা। মুনাই ঘটনাটা ভুলে আবার কনসিভ করেছিল। বাড়িতে বেশ আনন্দের পরিবেশ। ওর ভাই আদি এসেছিল খবরটা শুনে ওর সাথে দেখা করতে। একটা উপহার এনেছিল দিদির জন্য। অনেকদিন গল্প হলো বহুদিন পর। রাতে আদিকে এগিয়ে দিয়ে ফিরে এসে ঘরে ঢুকেই আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছিলাম। একটা ঠান্ডা স্রোত নেমে গেছিল শির দাঁড়াবে। দেখি মুনাই সোফায় বসে একটা পুতুল নিয়ে খেলছে। হ্যাঁ, পুতুলটা আমার ভীষণ পরিচিত। কি সুন্দর দেখো, আদি দিয়ে গেল সুখবর শুনে। একদম সত্যিকারের বাচ্চার মতো দেখতে, তাই না? ও আমার দিকে তুলে ধরলো পুতুলটা। গদ্রবঙ্গা হাসছে আমায় দেখে।
এতক্ষণ শুনছিলেন দেবদত্তা ব্যানার্জির লেখা গদ্রগঙ্গার অভিশাপ। আজকের গল্প পাঠে মৃন্ময়, অন্যান্য চরিত্রে অভি, সঞ্জিত, শর্মিলা ও বিউটি। গল্পের মিক্সিং এডিটিংয়ে সুজয় এবং প্রতিস্থাপনা ও প্রয়োজনায় থ্রিলার ক্রিয়েটিভিটি ফুল টিম। গল্প ভালো লাগলো কি খারাপ লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভালো থাকুন, সাহিত্যে থাকুন। শেষ হচ্ছে আজকের গল্প।